শুরু করেছেন। আজকে নতুন একটা জিনিস বাংলাদেশ শুরু করেছে। বাংলাদেশে কোন রাজনৈতিক দল ফুটবল খেলার আয়োজন করে নাই, যেটা বিএনপি করেছে। রাজনৈতিক দল মানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, ইট মারামারি, অফিস ভাঙা, এইসব নিয়ে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে পরিবেশকে বিষিয়ে তুলেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এতে প্রধান ভূমিকা পালন করেছে স্বৈরাচারী দল আওয়ামী লীগ। আমরা সবাই সেটি জানি। আমরা এই পরিবেশকে অনাবিল আনন্দে পরিপূর্ণ করতে চাই। ক্রীড়া সাংস্কৃতিক জগতে সুবাতাস বইবে, এটাই বিএনপি আগামী দিনে প্রমাণ করতে চায়। এবং এই যে আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা এত সুন্দরভাবে ওপেনিং সেরেমনি হলো, এটি দেখে আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত হয়েছি। এবং এই ধরনের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করার জন্য আমি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যারা চেনেন তারা জানে আমি কোনোদিন 80 বছর বয়স হয়েছে কোনোদিন কাউকে তোষামল করিনি। রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে চিনিও না, বেগম জিয়াকে খালি চিনি। উনি রাজনীতিতে আসার অনেক আগে থেকে। আমার রাজনৈতিক যোগাযোগ শুধু আমার এলাকা, আমার বাড়ি ভোলা, যেখানে আমি নুরুর বাড়ি, সেইখানে দুটি থানা নিয়ে আমার যত রাজনৈতিক কর্মকাণ্ড। আর বাকি দলের যাই হোক যোগ্যতা না থাকলে উচ্চ পর্যায়ে আছি, কিছু কিছু রাজনীতি করি। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের অনেক পরিবর্তন আনার প্রয়োজন। বিশেষ করে এই যে বিখ্যাত স্বৈরাচার মাফিয়া নেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, সংস্কার করা প্রকৃতপক্ষে একটা কঠিন কাজ। এই কাজটি যদি জনগণ সমর্থন দেয়, বিএনপিকে করতে হবে। যার সূচনা হচ্ছে এই ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে। সেদিন চমৎকার একটি কনসার্ট হয়ে গেল। আগামী 1 মাস হয়তো আপনাদের এই ফুটবল প্রতিযোগিতা ঢাকা শহরের লোককে মাতিয়ে রাখবে এই আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক কিছুই শুরু করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, স্বাধীনতা আন্দোলনের সূচনা করেছেন। রাষ্ট্রপতি হিসাবে সততার একটি উদাহরণ সৃষ্টি করেছেন। রাষ্ট্রপতি থাকার পর 4 বছর ক্ষমতায় থাকার পর ব্যাংকে একটা টাকা নেই, ঢাকা শহরে একটা জমি নেই, এরকম লোক জিয়াউর রহমান ছাড়া আর কে আছে বাংলাদেশে? সেই সততা দেশপ্রেমের উদাহরণ তিনি রেখে গিয়েছেন। আরেকটি জিনিস কেউ জানে না যে তিনি একজন খেলোয়াড় ছিলেন, তার সাথে আমি ফুটবল খেলেছি। এটা বাংলাদেশে আর কেউ দাবি করতে পারবে না, রাজনৈতিক অঙ্গনের কেউ। 1968 সালে পাকিস্তান মিলিটারি একাডেমির ক্যাডেট ছিলাম। তার সাথে আমার প্রথম দেখাই ফুটবলের মাঠে। পাকিস্তান মিলিটারি একাডেমির 2টা দল হলো, বিকালবেলা ফুটবল খেলা। আমি জুনিয়র ক্যাডেট, কিন্তু জাতীয় দলের খেলোয়াড়, পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় ছিলাম। সেজন্য আমাকেই অধিনায়ক করা হয়েছে একটি দলের। তো মাঠে গেলাম, ওইখানে দেখি সাদা হাফ প্যান্ট, সাদা স্পোর্টস গেঞ্জি, চোখে সানগ্লাস পরা ফুটবল রেফারি হুইসেল বাজিয়ে 2 টিমকে ডাকেন। আমি একটা দলের অধিনায়ক হিসাবে গেলাম, তার সাথে হ্যান্ডশেক করে অ্যাটেনশনে দাঁড়ায় রইলাম। তিনি বললেন, আই এম মেজর জিয়া। আমাকে, হ্যাভ ইউ প্লেড ফুটবল ফর ইউনিভার্সিটি টিম? উনি আমাকে জিজ্ঞেস করছে আমি ইউনিভার্সিটি টিমে খেলেছি কিনা। তো ক্যাডেটদের পক্ষে বেশি কথা বলা বারণ, যা জিজ্ঞেস করা হয় শুধু ওইটাকে উত্তর দিতে হয়। আমি চিন্তা করলাম, আমি যদি বলি পাকিস্তান জাতীয় দলে 3 বছর ধরে খেলছি, ইরানি তুরস্কে খেলে এসেছি, বেশি কথার দায় কিছু পানিশমেন্ট পড়তে পারে। আমি একটা জানাই বলা গিয়ে স্যার আই প্লেড ফুটবল ফর ইউনিভার্সিটি। বাকি জাতীয় দলের কথা, আন্তর্জাতিক ফুটবলের কথা কিছুই বললাম না। উনি বললেন, মাই টিম ইজ দ্য চ্যাম্পিয়ন অফ বাংলাদেশ আর্মি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়নের টিম। তিনি বললেন, এটা সেনা আর্মির চ্যাম্পিয়ন টিম, যে তুমি এখান থেকে পাস আউট করার পরে ইউ উইল গো এন্ড জয়েন দিস টিম। আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম। মিলিটারি একাডেমিতে যারা প্রশিক্ষক, তাদেরকে জমের মতো ক্যাডেটরা ভয় করে। সবসময় এটা ওটা পান থেকে চুন কষলি
কারণ তারা আমাদেরকে শিখাতে চায়, মানুষ হিসাবে গড়ে তুলতে চায়, সৈনিক হিসাবে গড়ে তুলতে চায়, অনেক ধরনের এক্সাম্পল তারা সেট করেন। তো আমি তার কথায় মুগ্ধ হয়ে গেলাম, এত আন্তরিকভাবে বললাম, খেলাধুলার কথা বলছে, মুগ্ধ হয়ে গেলাম। তো খেলা শেষ হলো, খেলার পরে যখন ব্যারাকে ফিরে আসলাম, তার কথাই মনের মধ্যে রয়ে গেল এবং এটা মনের মধ্যে গেঁথে গেল। এবং যথাসময় ট্রেনিং শেষ করার পর তার নির্দেশেই আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে জয়েন করি। প্রকৃতপক্ষে দেখলাম যে এটা সেনাবাহিনীর সেরা ফুটবল টিম ছিল। একাডেমিতে আরো 2-1 দিন তার সাথে খেলেছি। তার সাথে সর্বশেষ খেলা 1976 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে সেনাবাহিনীর মধ্যে 2টি টিম অর্গানাইজ করা হলো। একটা টিম অফিসারদের টিম আর একটা টিম অন্যান্য সৈনিকদের টিম। তখন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান, তিনি এক টিমের অধিনায়ক, আমি তারই একজন সহ অধিনায়ক বলতে পারেন। আমরা 11 জনের যে টিম, আর একটা দিকে সৈনিকদের টিম। 1.5 ঘন্টা খেলা হলো, 0-0 গোলে খেলাটি ড্র হলো। এবং তার সাথে এই খেলার স্মৃতি কি কোনোদিন ভোলা যায়? তিনি ছিলেন ক্রীড়াপ্রেমী। বক্সিং এ উনি যখন ক্যাডেট ছিলেন 1953 সালে পাকিস্তান মিলিটারি ক্যাডেট হিসাবে, তার ওয়েটে উনি চ্যাম্পিয়ন বক্সার ছিলেন। ফুটবলার ভালো ছিলেন মোটামুটি। ওদিনও খেলায় দেখলাম সেনাবাহিনী প্রধান ফুটবল খেলতেছে, হি ওয়াজ কোয়াইট ফিট। এইসব গল্প কি আপনার ভালো লাগে না? শেষ করে বাঙালির অসুবিধা হলে কথা না বলে থাকতে পারে না। বাট এনিওয়ে, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করবো। তো আমি তোমাকে বলছি যে বক্তৃতার পর্ব আগে রাখো, বাঙালি 1 ঘন্টা এক চেয়ারে বসে থাকতে পারবে না, তখনই নানান কথাবার্তা বলবো। তো আমরা বক্তৃতা পর্ব আগেই শেষ করে দিই। তো আমি যে কথা বলবো বাংলাদেশে কেউ বলতে পারবে না। তার একটা কারণ হলো আমার বয়স 80 বছর পেরিয়ে গিয়েছে। আমি জেনারেল জিয়ার অধীনে যুদ্ধ করেছি 71 সালে। তিনি আমাকে বীরশ্রেষ্ঠ পদকের জন্য সুপারিশ করেছিলেন, যে কোনো কারণে হোক, সেটা আমাকে দেওয়া হয়নি। এবং দেশ স্বাধীন হওয়ার পর 1.5 বছর তার একান্ত সচিব ছিলাম, 1.5 বছর। সেই সময় তাকে কাছের থেকে দেখেছি। আর্মি হেডকোয়ার্টারে তিনি যখন উপপ্রধান, তখন আমি তার পিএস ছিলাম, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফের, সেনা সদর দপ্তরে। অত্যন্ত কাছে থেকে দেখেছি। তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন, কোনো অহংকার তার ছিল না, আর স্বজনপ্রীতি কোনোদিন তাকে স্পর্শ করেনি। এই ধরনের গুণাবলী বাংলাদেশে যিনি রাষ্ট্র চালাবেন, এই ধরনের একজন রাষ্ট্রনায়ক আমাদের প্রয়োজন। আমি আশা করি আগামী দিনে বিএনপি যদি, জনগণ যদি বিএনপিকে বেছে নেয়, আমরা যেন জিয়াউর রহমানের এই আদর্শকে ধারণ করতে পারি। ফুটবল সম্বন্ধে 2-1টা কথা বলি। আমরা তো ফুটবলের অনুষ্ঠান পাই না, ডাকেও না আমাদেরকে। 7 বছর এক নাগারে ফুটবল ফেডারেশন ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, সভাপতি ছিলাম। ফুটবল ফেডারেশন থেকে আমি পদত্যাগ করে চলে আসছি, আমাকে সরাই নাই কোন সরকার। আমি দেখলাম যে এখানে খেলার পরিবেশ নাই। আমার সাথে সব পলিটিশিয়ানদের দিচ্ছে এই কমিটিতে, তো এদের নিয়ে আমি কি ফুটবল খেলা যাবো? আমি তো 17 বছর ঢাকা স্টেডিয়ামে ফুটবল খেলেছি। চ্যাম্পিয়ন দল মোহাম্মদ স্পোর্টিং এর অধিনায়ক ছিল, এই দলেই 12 বছর খেলেছি। এবং খেলার কি পরিবেশ ছিল, পাকিস্তানে আমার ইতিহাসের 2-1টা কথা বলি, যাতে আপনারাও বলতে পারেন আর এই দল আওয়ামী লীগকেও চিনতে পারেন। এটা হলো পাকিস্তানি আমলে পাকিস্তানিদের যতই গালাগালি দিই, স্পোর্টসে তারা খুব সিনসিয়ার ছিল এবং রাজনীতিকে স্পোর্টসের মধ্যে ঢুকতে দেয়নি। যারা ক্রীড়া সংগঠক তারাই খেলাধুলা চালাতেন। এইভাবে পাকিস্তানি আমল গেল, মুক্তিযুদ্ধ হলো, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, যুদ্ধ করে দেশকে স্বাধীন করলাম, যুদ্ধে আহত হয়েছিলাম। তারপরে এলো বাংলাদেশ, ভাবলাম এবার খেলাধুলা খুব ভালো চলবে। খেলা শুরু হলে 72 সালে দেখি সব পলিটিশিয়ান এই ফুটবলের ফেডারেশনের মধ্যে ঢুকলো। ফুটবল ফেডারেশনের সভাপতি হলো বিখ্যাত কম্বলজল গাজী গোলাম মুস্তফা। এরা কোনদিন স্টেডিয়ামে দেখিনি। ফুটবল ফেডারেশনের সভাপতি হলো। প্রথম জাতীয় দল কিভাবে গঠন হলো? 1970 সালে পাকিস্তানের যে লাস্ট জাতীয় দল, সেখানে 3 জন বাঙালি ছিল, আমি, জাকারিয়া পিন্টু এবং গোলরক্ষক নুরুন নবী। ইরানে আমরা শেষবার খেলতে গেলাম জাতীয় দলে। আমি এই দলের সহ অধিনায়ক ছিলাম। অধিনায়ক আহত হওয়ার পর পরের 2টা ম্যাচে আমি অধিনায়ক ছিলাম।
3 জন মাত্র বাঙালি খেলোয়াড় পাকিস্তান জাতীয় দলে। এর আগের বছর 67 সালে 1 জন মাত্র বাঙালি ছিল পাকিস্তান জাতীয় দলে। আমরা এশিয়ান কাপ খেলার জন্য রেঙ্গুনে গেলাম। সেই 1 জন বাঙালি খেলোয়াড় ঘটনাচক্রে আমিই ছিলাম। এখন এই 3-4 জন আমরা মাত্র বাঙালি সুযোগ পেয়েছিলাম। 73 সালে তো দেশ স্বাধীন, সবাই তো বাঙালি। প্রথম লিগ খেলা শুরু হয়ে গেল না, 72 সালে প্রথম খেলাটা কিভাবে হলো, লিগ খেলা শুরু হয়ে গেল কয়েকটা ম্যাচ যাওয়ার পরে, ফার্স্ট লিগ শেষ হওয়ার পরে দেখা গেল খেলাধুলা যিনি চালায় তখন স্পোর্টসের যে কর্মকর্তা, তার টিম আজাদ স্পোর্টিং ক্লাব রেলিগেশন হয়ে যায়। তখন এই রেলিগেশন বন্ধ করার জন্য এই লিগটাই আর শেষ করা হলো না। খেলা শেষ, মাঝপথে লিগ বন্ধ। স্বাধীন বাংলাদেশের প্রথম ঢাকা ফুটবল লিগ শুরুই করা গেল না, শেষ করা গেল না। শুরু হয়েছে, শেষ করা গেল না। 73 সাল বাংলাদেশ জাতীয় দল মাঠে কাটে যাবে। প্রথম 2 খেলায় আমি 7 গোল দিলাম। প্রথম খেলায় চ্যাম্পিয়ন টিম ছিল বিজেএমসি, ওই বছরে বিজেএমসি কে 1 গোল দিলাম। পরের খেলা ফায়ার সার্ভিস, এক সময় প্রথম জীবনে আমার টিম ছিল এক সময়, তাদেরকে দিলাম 6 গোল। 2 খেলায় 7 গোল দেওয়ার পর 40 জন প্লেয়ারকে ডাকা হলো জাতীয় দলের ক্যাম্পে, আমাকে ডাকাই হলো না। কি অপরাধ আমার? অপরাধ হলো আমার বাবা জাসদ করে। আমার বাবা পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন, এমএনএ ছিলেন জাতীয় পরিষদের। তিনি পেশায় ডাক্তার ছিলেন, বরিশাল শহরে প্র্যাকটিস করতেন। আর এলাকায় ভোটের সময় বলা গিয়ে দাঁড়ালে ওনাকে 3 বার নির্বাচিত করেছে। কিন্তু এই যে জাসদ থেকে দাঁড়িয়েছেন না, শেখ মুজিবুর রহমান আমার পিতার বিরুদ্ধে ভোলা 3 আসন থেকে নির্বাচনে দাঁড়ালেন 1973 সালে। তারপরে কি হলো, যেদিন মনোনয়নপত্র জমা দিতে যাওয়া হয় ওদিন আমার পিতাকে হাইজ্যাক করে 40 মাইল দূরে এক গ্রামে নিয়ে রাখা হলো। পরের দিন আবার ফিরে নেওয়া হলো। 1 জন মাত্র মনোনয়নপত্র জমা দিতে পেরেছে, জনাব শেখ মুজিবুর রহমান। তিনি আনকন্টেস্টেড জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন। এই অপরাধে তার পুত্র মেজর হাফিজউদ্দিন আহমদকে, যিনি 7 গোল দিয়েছেন ঢাকা লিগে, তাকে ডাকাই হলো না জাতীয় দলের জন্য। অথচ পাকিস্তানের শেষ ম্যাচে আমি অধিনায়কত্ব করেছি ইরানের মাঠে। এই কথাটা এই জন্য বললাম, অনেক বয়স হয়ে গেছে, বেশি দিন হয়তো বাঁচবো না। ক্রীড়ামন্ত্রী জনগণের অন্তত জানা উচিত কি হয়েছে, আগে কিভাবে পাকিস্তানি আমলে খেলাধুলা চলতো, আর এই যে গাজী গোলাম মোস্তফা এবং আওয়ামী লীগ গম কিভাবে দেশের ক্রীড়াঙ্গনকে নষ্ট করা হয়েছে। আমি শিওর আপনারা অনেকেই জানতেন না। কেন অনেকে আমাকে এখনো জিজ্ঞেস করে, ভাই আপনি জাতীয় দলে, পাকিস্তানের জাতীয় দল ছিলেন, তো বাংলাদেশের জাতীয় দলে আপনাকে নেই নেই কেন? আমি আর এসব কথা বলিনি। আর একটা কথা হলো, ওই সময় আমি সামরিক বাহিনীর সদস্য ছিলাম, যার জন্য এরকম প্রেস কনফারেন্স করে তো করতে পারতাম না, এখন যেটা বলতে পারতেছি। বাট এই দেশ আমরা সৃষ্টি করেছি, যুদ্ধে আহত হয়েছি, অথচ জাতীয় দলে খেলার সুযোগ পাইনি। পাকিস্তান জাতীয় দল ওইটাতে যাই হোক, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমার জন্য অনেক গর্বের হতো একজন মুক্তিযোদ্ধা হিসেবে প্রথম বাংলাদেশ জাতীয় দল মাঠে গিয়ে 6-7 গোল খেয়ে এসেছে, সেটা অন্য কথা। বাট এই দলের একজন সদস্য হলে যে দেশকে আমরা সৃষ্টি করেছি, রক্ত দিয়েছি, সেটি আমার জন্য একটা বিরল অভিজ্ঞতা হতে পারত। খেলাধুলা কেমন হতো তখন? ফুটবল লিগ ছিল সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রিকেটের নাম বন্ধ ছিল না, এমনকি ফুটবল ফেডারেশন টাকা দিয়ে ক্রিকেট বোর্ড চালানো হতো, এখন উল্টা দেওয়া হচ্ছে। যাই হোক, লিগ খেলা শুরু হলো। প্রথমেই ট্রান্সফার ক্লিয়ারেন্সের সময় একটা বড় ক্লাব আওয়ামী ক্লাব, এটা আওয়ামী লীগের টিম, প্রধানমন্ত্রীর পুত্র শেখ কামাল তিনি এই দল চালান। তিনি তার দলটি করলেন, বিভিন্ন দলে এই ভালো প্লেয়ার আছে, তাদেরকে বলেন তোমরা সবাই এসে মহাবান খেলতে। আমাদের দল থেকে 2 জন সেরা খেলোয়াড়কে বাধ্য হয়ে তারা খেলতে হলো আওয়ামী ক্লাবে। আমাদের টিম অনেক দুর্বল হয়ে গেল। এটা হলো 72 এবং 73 সালের কথা। 73 সালে আবাহনী মোহামেডান খেলা। আপনারা কি আগ্রহী আছেন শোনার জন্য? আবাহনী মোহামেডান খেলা স্টেডিয়াম যেরকম পূর্ণ হয় এখনকার মতো না। প্রথম দিকে আবাহনী মোহামেডান খেলা স্টেডিয়াম জোয়ার টিকিট পাওয়া যেত না, মাঠের মধ্যে থাকতো 40,000, বাইরেও থাকতো আরো 30,000 লোক। মোহামেডান আবাহনী খেলা, আমি ভালো না খেলেও একটা গোল দিলাম। ওই ম্যাচ চলছে, খেলা শেষ হওয়ার 20 মিনিট বাকি, 1 গোলে জিতছে মোহামেডান ক্লাব। আর 20 মিনিট পরে খেলা শেষ হবে। মাঝখান থেকে একটা প্লেয়ার, আবাহনী প্লেয়ার, বলটা আবাহনী বেঞ্চের সাইডে কিছু
কর্মকর্তা বা অন্যান্য থাকতো, এতে কারো পকেটে পিস্তল থাকতো, কারো কাছে ছুরি থাকতো, মাস্তান টাইপের। বলটা ওদের কাছে দিয়ে দেওয়া হলো। এক মাস্তান বলটাকে ফুটা করে দিল। তারপরে সবাই অবাক হয়ে গেল, সব চুপচাপ, রেফারিও ভয় কিছু বলে না। পরে মোহামেডান ওখান থেকে একটা বল দেওয়া হলো, খেলা শুরু হলো 1 মিনিট, পরে আবার বলটা আবার ওই আগের বেঞ্চে দেওয়া হলো, আর এই ছুরিওয়ালা ব্যক্তি আবার বলটাকে, দ্বিতীয় বলটাকে ফুটা করে দিল। তারপরে বোঝা গেল যে খেলতে দেবে না। 2 টিম মাঠের মধ্যে বসে আছে, আমিও বসে আছি। তখন স্টেডিয়ামে ফ্লাড লাইট ছিল না। ধীরে 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 20 মিনিট পর আস্তে আস্তে সূর্য অস্ত গেল, অন্ধকার নেমে এলো। রেফারি হুইসেল বাজিয়ে খেলাটিকে অ্যাবান্ডন, পরিত্যক্ত ঘোষণা করে দিলেন। আমরা এক গোলে এগিয়েছিলাম তখন, এবং বোর্ড সিদ্ধান্ত নিল, লিগ কমিটি, যে খেলাটি আবার রিপ্লে হবে। আমরা সবাই অপমানিত ছিলাম, এবং মোহামেডান স্পোর্টিং ওই মাঠে হাজির হয়নি, এবং ওয়াকওভার দেওয়া হলো। আবাহনী মোহামেডান খেলার মধ্যে দেখবেন যে একটাই মাত্র ওয়াকওভার দিয়েছে, চ্যাম্পিয়ন দল মোহামেডান তার প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে দিয়েছে। এই হলো আওয়ামী লীগ আমলে গাজী গোলাম মোস্তফা, শেখ হাসিনা, অমুক শেখ, এই এদের আমাদের খেলা এই ছিল পরিবেশ। মোহামেডান আবাহনী খেলায় 40,000 দর্শক মাঠে বসে দেখছে, যে খেলা নাই, 20 মিনিট ধরে বসে আছে, কখন আলো স্বল্পতা আসবে, কখন অন্ধকার হয়ে যাবে, এবং এটাকে অ্যাবান্ডন ঘোষণা করবে। আমার এই কথা আপনাদের অনেকের কাছে কল্প কাহিনীর মতো মনে হচ্ছে, বাট আমি তো এখনো জীবিত আছি। আমি ওই দলে খেলোয়াড় ছিলাম, মাঠের মধ্যে বসা ছিলাম। এইভাবে তারা খেলাধুলাকে নষ্ট করেছেন। তো এদের আমলে আর খেলাধুলা কি হবে? পরবর্তীকালে আমরা অনেক চেষ্টা করেছি। ইভেন আমি যখন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম, ঢাকা মাঠে মালদ্বীপ আর বাংলাদেশ খেলা 8 গোল দিয়েছে আমার টিম তাদেরকে, 8-0। আর এখন 1 গোলও দিতে পারে না। কেন দিতে পারে না? ক্ষমতায় আসছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এরা তো খেলাধুলা করার জন্য নেই। আমিনুল একটা বিপ্লবী ঘোষণা দিয়েছে কিন্তু, যে আমরা স্পোর্টসকে পলিটিক্সের বাইরে রাখবো। এটা একমাত্র বিএনপি করতে পারবে না, কোন দল করতে পারবে না। আমরা খেলাধুলাকে উন্মুক্ত করে দেবো জনসাধারণের জন্য। আমি আশা করব যে আমরা এইসব প্রতিশ্রুতিগুলো পালন করতে পারবো। খেলাধুলার পরিবেশ এখন নাই, কি পরিবেশের মধ্যে দিয়ে আমরা এসেছি। আর একটা চিটিং এর গল্প বলি আপনাদেরকে। ক্রিকেট খেলা হবে, আইসিসি কোন একটা ট্রফির খেলা হবে, তখন বিএনপি আন্দোলনে আছে, কারণ আওয়ামী লীগের সরকার, তারা অস্থির হয়ে গেল যে বিএনপি তো হরতাল দিবে, ওই দিন তো খেলা দিতে পারবে না। তো তারা বেগম খালেদা জিয়াকে অ্যাপ্রোচ করলো, যে জিয়াউর রহমান সাহেব তো খেলাধুলার ভক্ত ছিলেন, আমরা যাতে খেলাটা করতে পারি সেটা একটু আপনি ব্যবস্থা করে দেন। তিনি আমাকে এবং সাদেক হোসেন খোকাকে বললেন যে ক্রীড়ামন্ত্রী আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে স্টেডিয়ামে যে একটু লিগ, এই আইসিসি ক্রিকেট খেলার জন্য, পরিবেশটা ঠিক করার জন্য আপনারা একটু তাদের সাথে মিটিং করেন। আমি তাকে বললাম যে ম্যাডাম, আমরা যদি যাই কিছু তো কনসেশন দিতে হবে, আপনি কি চান আমরা খেলাটা ওদেরকে খেলা অর্গানাইজ করতে দেই? উনি বলেন যে হ্যাঁ, খেলা হোক। কত বড় মনে নিল। আমি গেলাম, তাদের অনেক খোকা বলে, হাফিজ ভাই আপনি যান। খোকা আমার জয়েন্ট সেক্রেটারি ছিল, আমি যখন ফুটবল ফেডারেশন ছিলাম, বলে হাফিজ ভাই আমি এগুলো চেহারা দেখতে যাবো না, আপনি যান। ক্রীড়ামন্ত্রী ছিল ওবায়দুল কাদের তখন। আমি গেলাম স্টেডিয়ামে, আমাকে খুব চা নাস্তা অনেক কিছু খাওয়া। তাদের গরজ এখন খেলা তো করতে হবে, আন্তর্জাতিক টুর্নামেন্ট যদি না করতে পারে, আমরা হরতাল দেই, মাঠে গন্ডগোল করি, তাহলে তো বিশ্বব্যাপী একটা বদনাম হয়ে যাবে। তারা আমাকে মহান হাজির অনেক তদবির করে, হাফিজ ভাই ইউ আর এ গ্রেট প্লেয়ার, আপনার খেলা দেখছি কত ইয়েছে। আমি বলি কাজের কথা বলেন, কাজের কথা বলেন। তখন বললো যে এই খেলাটা যদি আমরা না করতে পারি বাংলাদেশেই বদনাম হবে। আমাদের সরকার তো সরকার, বা সারা পৃথিবী দেখবে যে বাংলাদেশ আয়োজক হিসাবে এই একটা টুর্নামেন্ট করতে পারে না। আমি বললাম ঠিক আছে, আমি স্পোর্টসম্যান হিসাবে আপনাদের কাছে আসছি, তো ঠিক আছে আমরা আপনাদেরকে খেলাটা নির্বিঘ্নে অনুষ্ঠান করতে দেব। তবে সেমিফাইনালে বেগম জিয়া প্রধান অতিথি হবে, এবং ফাইনালে তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রধান অতিথি হবে। এটা ঠিক আছে, ওরা মহা খুশি এই যে খেলা করতে পারবে, যে এইটা বলে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বেগম জিয়াকে আমরা দাওয়াত করে আনবো, উনি সেমিফাইনালে প্রধান অতিথি থাকবেন, এই সেই তাকে সম্মান, সব সম্মান আমরা দেখাবো। পরে আমি প্রেসকে বললাম যে ঠিক আছে, আমরা ওই দিন কোনো হরতাল দেবো না, ওই টুর্নামেন্ট চলাকালীন সময় আমাদের কোনো কর্মসূচি থাকবে না,
তো আশা করি দেশের সাথে আমরা এই খেলাটাকে ভালোভাবে চলতে দেবো। তারপরে ওই টুর্নামেন্ট হলো, সেমিফাইনালে ওরা ডাকেই নেই, আমাকে ডাকে নেই, বেগম জিয়াকে ডাকে নেই, কাউকে ডাকে নেই, টুর্নামেন্ট শেষ করলো। এবং আমরাও যেহেতু প্রতিশ্রুতি দিয়ে আসছি, সেই প্রতিশ্রুতি পালন করবো, সব জায়গায় পলিটিক্স করবো না, খেলাধুলা হোক বাংলাদেশে। তো আমি এতক্ষণে যে 10 মিনিট যা বললাম, এটা হলো আপনারা এই লোকগুলোকে চেনেন। আমি 6 বার এমপি হয়েছি। গত নির্বাচনে ওইখানে গেলাম, লঞ্চের উপর সদরঘাট থেকে লঞ্চ উঠি, লঞ্চেই ভেঙে দিল, যাইতে পারলাম না। আমি পরদিন সিইসি কে ফোন করলাম যে কি ব্যাপার, আমি প্রার্থী যেতে পারি না এলাকায়। পরে আমাকে পুলিশ স্কট দিল, ওইটা নিয়ে আমি আমার লালমোহন উপজেলায় গেলাম। সকালে পৌঁছলাম, মিছিল করে আমার বাড়িতে গেলাম, 8 মাইল লম্বা মিছিল করে আমার পৌরসভায় গেলাম আমার বাড়িতে। সেখানে যাওয়ার পর সন্ধ্যার দিকে পুলিশ বাহিনী এসে আমার বাসাটা ঘিরে রাখে, আর বাড়িতে পারলাম না পরবর্তী 15 দিন। 6 বারের ঘর থেকে বেরোতে পারে না, ইলেকশনের দিকেও বেরোতে পারেনি। এবং শেষ দিনে একটা মামলা দিয়ে দিয়েছে আইসিপি অ্যাক্টে। এই হলো এই দলের চরিত্র। ওদের তো আমরা কিছু শাস্তি দেই, ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে আসছে। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই দুর্নীতি দল, লুটেরা, মাফিয়া দল যেন আর বাংলাদেশে ফেরত না আসে। This is our sole ambition. অনেক কথা বললাম, আমি সাধারণত এত বক্তৃতা দিই না, আর কোনো বানানো কথা নেই, যা বলেছি 100% ট্রুথ। আমি নিজে তার সাক্ষী, নিজে বসা। বাবার রাজনৈতিক দল থেকে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সাবদল দেওয়ার পর জাতীয় দলে আমাদেরকে ডাকে নেই। অনেক ক্ষোভ আমার মধ্যে রয়েছে, কিন্তু ঠিক আছে, নেভার মাইন্ড, চলছে। আল্লাহ তো সম্মান দিয়েছে অনেক, সুতরাং আল্লাহর উপরে সবকিছু ছেড়ে দিয়েছি। এখন আমরা যারা বিএনপি করি, আমাদের মূল দায়িত্ব দলের যেন বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। এটা যদি করেন আমাদেরও আওয়ামী লীগের অবস্থা হবে, এটা সবাই মনে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে অত্যন্ত বিখ্যাত খেলোয়াড় ওয়ালি সাব্বির এখানে আসছেন, এরা আমাদের খেলাও দেখে নেই, পাকিস্তানি আমলে হয়তো জন্ম হয় না এদের। আমি এরা সবাই ইয়ং, বয়স বেশি, সিনিয়র সিটিজেন হিসাবে কিছু কথা বললাম আপনাদেরকে, যদি ভুল বলে থাকি নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি চাই বাংলাদেশে খেলাধুলার প্রসার হোক। আমাদের জীবন তো শেষ, একটা স্বাধীন দেশ আমরা সৃষ্টি করে দিয়েছি, আরেকবার আল্লাহর রহমতে আবার দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে। আমরা চাই যে দেশে প্রত্যেকটা মানুষ নির্ভয় চলুক রাস্তায়, যারা যাকে ইচ্ছা তাকে ভোট দেয়, বিএনপিকে দিতে হবে এমন কোনো কথা নেই। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ? আমার দোষ না, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, আপনাদের কিসের তকলিফ? কেন 1 বছর, 2 বছর, 3 বছর করতেছেন এগুলা করেন না। জনগণের উপরে আস্থা রাখেন, এই দেশের জনগণ সবসময় সঠিক বিচার করবে। বিএনপি দোষ থাকলে তারাই কি বিএনপিকে বাদ দিবে, আপনারা বাদ দিতে চান না। সুতরাং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখান। একজন সিনিয়র সিটিজেন হিসাবে আপনাদেরকে আবার অনুরোধ জানালাম। আর আজকে চমৎকার অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমিনুল এবং অন্যান্যরা, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ আমার হোক এবং খালেদা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।